হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাহিদ আল ফাহাদ, বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হলো আপন আলোয় হয়ে আলোকিত। তো অধ্যায়টি শুরু হওয়ার আগেই আমরা জেনে নিই এই অধ্যায়টিতে আমরা কি আলোচনা করছি। তো প্রথমেই আমরা আলোচনা করব পৃষ্ঠা 44-এর 6টি সমাধান এবং যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতাপূর্ণ আচরণ কি এবং এই সম্পর্কে বিস্তারিত জানবো। পৃষ্ঠা 46-এর ছক সমাধান, পৃষ্ঠা 47-এর ছক সমাধান, সুরক্ষায় আমার কাজ ছক সমাধান, কেউ যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার শিকার হলে কি করণীয় তা জানবো। ঝুঁকিপূর্ণ আচরণগুলো কি কি তা জানবো। ঝুঁকিপূর্ণ আচরণের প্রভাব সমূহ জানবো। পৃষ্ঠা 51-এর ছকটি সমাধান করব। সুরক্ষায় আমার কাজ 2 নামক ছকটি সমাধান করব। আমার সহপাঠী, বন্ধু বা অন্য যে কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে আমার কি পদক্ষেপ গ্রহণ করা উচিত তা সম্পর্কে জানবো। পৃষ্ঠা 53 এবং পৃষ্ঠা 54-এর ছকটি সমাধান করব। যৌন হয়রানি ও ঝুঁকিপূর্ণ আচরণের সরকারি পদক্ষেপ সমূহ কি তা সম্পর্কেও আমরা আজকে জানবো। তো বইয়ের শুরুতেই 2টি ঘটনা দেওয়া আছে, আমরা সংক্ষেপে ঘটনা দুটি পড়ে নিই। গ্রামের এক স্কুলে ফ্রিঞ্চি নামের এক শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ে। সে নিয়মিত স্কুলে আসে। নিজের সম্পর্কে সে খুবই সচেতন, লেখাপড়ায়ও ভালো। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব 2.5 কিলোমিটারের মতো। প্রতিদিন সে হেঁটে স্কুলে আসা যাওয়া করে। প্রাত্যহিক সমাবেশে সে প্রতিদিন উপস্থিত থাকে। একসময় দেখা গেল প্রায় সময়ই তার স্কুলে পৌঁছাতে দেরি হচ্ছে, আর তার স্কুলে দেরি করে পৌঁছানোর ব্যাপারটা শিক্ষকদের নজরে পড়ে যায়। একদিন ফ্রিঞ্চির শ্রেণী শিক্ষক তাকে জিজ্ঞাসা করে তার দেরি করে স্কুলে পৌঁছার কারণ জানতে পারেন। তার এলাকার এক বখাটে ছেলে তাকে স্কুলে আসার পথে উত্ত্যক্ত করে, কথা বলতে চায়, বিভিন্নভাবে ভয় দেখায়। এজন্য সে ঘুরপথে আসে। কথাগুলো বলে সে কাঁদতে থাকে এবং শ্রেণী শিক্ষকের সাহায্য প্রার্থনা করে। তো আমরা এই ঘটনাটি থেকে বুঝতে পারছি এখানে উত্ত্যক্ত মেয়েদেরকে উত্ত্যক্ত করার বিষয়টি তুলে ধরা হয়েছে। তো চলুন এখন জেনে নিই ঘটনা 2টি কি রয়েছে। রূপক একজন মেধাবী ছাত্র। সে যে স্কুলে পড়ালেখা করে শিক্ষার্থী, শিক্ষক সবাই তাকে এক নামে চেনে। তবে কিছুদিন ধরে অন্যমনস্ক দেখা যায়। বিদ্যালয়েও অনিয়মিত থাকছে সে। শ্রেণী কার্যক্রমের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। রূপকের শ্রেণী শিক্ষকের মনে একটু খটকা লাগলো। তিনি রূপককে ডেকে জিজ্ঞাসা করলেন। রূপক তেমন ভালো কোনো উত্তর দিল না। শেষে বাধ্য হয়ে শ্রেণী শিক্ষক তার মা বাবার সঙ্গে যোগাযোগ করে জানতে পারলেন রূপক বাড়িতে তার মায়ের মোবাইল ফোন দিয়ে সারাক্ষণ গেম খেলে। মোবাইল ফোনে গেম খেলায় আসক্তি থেকে কোনোভাবেই তার মা বাবা তাকে বিরত রাখতে পারছেন না। আর এই ব্যাপার নিয়ে বাড়িতে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে। তো এখানে আমরা এই ঘটনাটি থেকে দেখতে পাচ্ছি যে রূপক নামের একজন শিক্ষার্থী, তার হচ্ছে মোবাইল ফোনের গেমের প্রতি আসক্তি জন্মিয়েছে, যা একটি ঝুঁকিপূর্ণ আচরণ। এবং আগের যে ঘটনা 1 তা থেকে আমরা দেখতে পেরেছিলাম যে একটি উত্ত্যক্তের ঘটনা ওইখানে বর্ণনা করা হয়েছে, ইপটিজিং যাকে বলা হয়। তো ওইটি একটি যৌন নিপীড়নের আন্ডারে পড়ে। তো আমাদের এই অধ্যায়ে যৌন নিপীড়ন এবং যে ঝুঁকিপূর্ণ আচরণগুলো তা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো চলুন জেনে নেওয়া যাক পরবর্তীতে অধ্যায়টিতে কি আলোচনা করা হয়েছে। পরবর্তীতে আমাদের প্রথমে যে ছকটি রয়েছে তা হলো যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল। এর প্রথম কলামটিতে আমাদের লিখতে হবে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে এগুলোর এক্সাম্পল দিতে হবে এবং এর কি প্রভাব সমাজে পড়ে বা ওই ব্যক্তির উপরে পড়ে তা আলোচনা করতে হবে এবং সেই প্রভাবের ফলে কি ফলাফল ঘটতে পারে তা আলোচনা করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ছকটি পূরণ করে রেখেছি, চলুন দেখে নেওয়া যাক ছকটি। তো প্রথম যেই উদাহরণটি আমি এনেছি তা হলো ইপটিজিং। ইপটিজিং এর প্রভাবে কিশোরীরা ইপটিজিং এর শিকার হয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে পারে। তো আমরা সবাই জানি যে কিশোরীরা যখন
স্কুলে যায় তখন যদি ইভটিজিং করে তখন সে স্কুলে যেতে ভয় পায় এবং সেই রাস্তা দিয়ে যেতে ভয় পায়, যা আমরা ঘটনায় কেউ দেখতে পেয়েছি। এবং তার ফলে নারী শিক্ষার হ্রাস ঘটতে পারে। মেয়েরা যদি আস্তে আস্তে স্কুলে যাওয়া কমিয়ে দেয় তাহলে নারী শিক্ষাটা কমে যাবে, যা দেশের জন্য খুবই ক্ষতিকর। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় যে উদাহরণটি দেখব তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল মেসেজ প্রেরণ। এই উদাহরণটি যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার আন্ডারে পড়ে এবং এর ফলে মানসিক অশান্তি ও হীনমন্যতা তৈরি হতে পারে এবং এর ফলাফলে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। এবং তৃতীয় যে উদাহরণটি আমরা এনেছি তা হলো গেমিং এ আসক্তি। গেমিং এ আসক্ত হয়ে যাওয়ার ফলে কিশোরদের সামাজিক বিকাশে বাধাগ্রস্ত হয়। তো আমরা জানি যারা গেম খেলি তারা হচ্ছে আর ঘরের বাইরে যেতে ইচ্ছা করে না। ফলে আমরা যে সমাজের যেই সাধারণ রীতিনীতিগুলো, যেমন আমরা সমাজে বড়দেরকে সালাম দিতে হয় এবং ছোটদের স্নেহ করতে হয়, বা সমাজের কিছু নির্দিষ্ট নিয়ম নীতি আছে, বা এটাও বলতে পারেন যে সমাজে হচ্ছে আমরা খেলাধুলা করি বা হচ্ছে বাইরে যেয়ে আড্ডা টাড্ডা দেই। তো আমরা যদি গেমিং এ আসক্ত হয়ে যাই তাহলে এগুলোর কিছুই আর করা হয় না। ফলে কিশোরদের যেই সামাজিক বিকাশটা রয়েছে তাতে বাধাগ্রস্ত হয় এবং এর ফলাফল কি, গেমিং এর ফলাফলটা যেটা সেটা হচ্ছে পড়াশোনার ক্ষতি হতে পারে ও শারীরিক ও মানসিক নানান রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমাদের যেই বিষয়টি রয়েছে তা হলো যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ। তো এই আচরণগুলো কি তা জেনে নেওয়া যাক। আচরণগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে আমরা এসব সম্পর্কে সচেতন হতে পারবো। তো প্রথমে বলা হয়েছে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ, এটি যৌন হয়রানির আওতায় পড়ে। তারপর হচ্ছে অশোভন কথা, অঙ্গভঙ্গি, আচরণ, ছবি বা ভিডিও দেখানো। তো আমরা সবাই এসব সম্পর্কে মোটামুটি ধারণা আছে। কেউ যদি অশোভন কথা বলে, অশোভন অঙ্গভঙ্গি করে, অশোভন আচরণ করে অথবা অশ্লীলমূলক ছবি ও ভিডিও দেখায়, তা হচ্ছে যৌন হয়রানির আওতায় পড়বে। অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা, অঙ্গভঙ্গি ব্যবহার করে ঠাট্টা বিদ্রূপ করা এবং চিঠি, টেলিফোন, মোবাইল ফোন, এসএমএস এর মাধ্যমে এ ধরনের আচরণ প্রকাশ করা। কেউ যদি শুধু বাস্তবেই নয়, যদি হচ্ছে সে মোবাইল ফোন বা কম্পিউটার ইউজ করে এসএমএস বা মোবাইল ফোনে দিয়ে যদি কেউ খারাপ কোনো মেসেজ পাঠায় বা ভিডিও পাঠায় বা কোনো তার খারাপ অঙ্গভঙ্গি পাঠায়, তাহলে তাও যৌন হয়রানি ও নিপীড়নের আওতায় পড়বে। কেউ যদি ভয় দেখিয়ে যৌন সম্পর্ক করতে, ছবি তুলতে বা ভিডিও করতে বাধ্য করে, তাও তা যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার আওতায় পড়বে। শারীরিক ও মানসিক আঘাত করে উপরোক্ত বিষয়গুলোতে বাধ্য করা। কেউ যদি উপরোক্ত এই বিষয়গুলো যে রয়েছে এগুলোতে যদি কাউকে শারীরিক ও মানসিকভাবে বাধ্য করে তাহলে তা যৌন হয়রানির আওতায় পড়বে। যেমন যদি কেউ হচ্ছে মারধর করে, যে এটা কোনো একটি অশ্লীল কাজে মানুষকে লিপ্ত করে অথবা ব্ল্যাকমেল করে মানসিকভাবে আঘাত করে, সে হচ্ছে এই খারাপ কাজগুলোতে মানুষকে লিপ্ত করে, তাহলে তাকে যৌন হয়রানি বলবো আমরা। তো পরে আমাদের যে ছকটি রয়েছে তা হচ্ছে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনা। তো এই যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা থেকে আমরা কিভাবে নিজেদের সুরক্ষা করব তা সম্পর্কে আমাদের ভাবনাটি লিখতে বলা হয়েছে এই ছকটিতে। তো আপনাদের আলোচনার সুবিধার্থে আমি ছকটি পূরণ করে রেখেছি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমটি হলো যৌন নিপীড়ন ও সহিংসতা থেকে মুক্ত থাকতে সর্বপ্রথম নিজের সাহসিকতার বৃদ্ধি ঘটাতে হবে। তো যে কোনো ধরনের যেই যৌন নিপীড়ন অথবা সহিংসতা আমরা বলি, তা থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই তাহলে সবার প্রথমে আমাদের হতে হবে সাহসী। কারণ নিজেকে রক্ষা করতে হলে, সেলফ প্রোটেকশন করতে হলে সবার প্রথমে আমাদের নিজের সাহসটা থাকতে হবে। যদি সাহস থাকে তাহলে আমরা সহজেই যে কোনো সমস্যা থেকে মোকাবেলা করতে পারি এবং বিশেষ করে যৌন হয়রানির ও নিপীড়নের ক্ষেত্রে আমরা সহজেই এটা থেকে উদ্ধার হতে পারি।
তারপর হচ্ছে পরিবারের সদস্যদের সাথে বা শিক্ষকদের সাথে যে কোনো সমস্যা প্রকাশ করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে কিশোর বয়সে আমরা পরিবারের সদস্যদের সাথে অথবা বড় কারোর সাথে যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে লজ্জা পাই। কিন্তু এটা করা যাবে না। আমরা যদি যে কোনো ধরনের যৌন হয়রানি বা নিপীড়ন বা যে কোনো ধরনের সমস্যা হলেই তা আমরা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করব। আর যদি তা সম্ভব না হয় আমাদের কাছের যে বড় ভাই বা কাজিন থাকে তাদের সাথে আমরা শেয়ার করব, অথবা যে আমাদের শিক্ষকদের সাথে শেয়ার করতে পারি। তাহলে তারা আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে দেবেন, যেটা আমরা অল্প বয়স থাকার কারণে সমাধান করতে পারবো না। তাই অবশ্যই বড়দের সাথে বিষয়গুলো শেয়ার করতে হবে এবং অসৎ সঙ্গ এড়িয়ে চলতে হবে। তো আমরা জানি একটি কথা আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো ঠিক এরকমই, যেই আমরা হচ্ছে অসৎ সঙ্গটা যদি এড়িয়ে চলি তাহলেও আমরা যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা থেকে মুক্ত থাকতে পারি। বিশেষ করে এই সহিংসতা থেকে মুক্ত থাকতে হলে এই অসৎ সঙ্গ এড়িয়ে চলা বাধ্যতামূলক। তারপর প্রচলিত আইন সম্বন্ধে ধারণা রাখা প্রয়োজন। আমাদের যেই এই খারাপ কাজগুলোর বিরুদ্ধে সরকার যে আইনগুলো প্রণয়ন করেছে তা সম্পর্কে যদি আমরা জানি তাহলে হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে এসব খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবো এবং আমাদের আশেপাশের মানুষকেও বিরত রাখতে পারবো এবং আমরা এই খারাপ কাজগুলোর বিরুদ্ধে স্টেপও নিতে পারবো। তাই আমাদের প্রচলিত আইন সম্বন্ধে ধারণা রাখা প্রয়োজন। তারপর হচ্ছে যে কোনো ধরনের যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা ঘটলে পুলিশকে অবগত করতে হবে। তো আমরা ধরে নেই যে যে কোনো একটি যৌন হয়রানি বা নিপীড়নের ঘটনা ঘটে গিয়েছে। তো যদি ঘটে গিয়ে থাকে তাহলে আমরা সর্বপ্রথম লজ্জা না পেয়ে আমরা পুলিশকে অবগত করব, যাতে হচ্ছে পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই ঘটনাগুলো যাতে আর না ঘটে তার ব্যবস্থা করতে পারেন এবং পরবর্তীতে এটি আর সমাজে যাতে না হয় তার ব্যবস্থা করতে পারবো আমরা যদি পুলিশকে এসব ঘটনাগুলো জানাই। তারপরের পয়েন্টটি হলো, এমন ঘটনার শিকার হলে মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। প্রয়োজনে মানসিক রোগের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আমরা এসব যে যৌন হয়রানি, নিপীড়ন বা সহিংসতার ঘটনাগুলো যদি আমাদের জীবনে ঘটে তো আমরা অনেকাংশেই ভেঙে পড়ি। আমরা নিজেদেরকে অপরাধী মনে করতে থাকি। অনেকে এসবের জন্য সুইসাইডও করে থাকেন, কিন্তু এটা মোটেও উচিত নয়। কারণ এসবে হচ্ছে আপনার নিজের কোনো নিজের দোষ নেই। এসবে হচ্ছে আরেকজনের দোষের জন্য আপনি কেন সুইসাইড করতে যাবেন? তো এটার জন্য আমাদের হচ্ছে মানসিকভাবে শক্তিশালী হতে হবে, যাতে আমরা সহজেই ভেঙে না পড়ি, আমরা যাতে নিজেকে স্ট্রং করে গড়ে তুলতে পারি এবং যেই খারাপ সময়টা আমরা পার করছি তা থেকে সহজেই উতরে যেতে পারি। এবং যদি আমাদের মানসিকভাবে আমরা অতিরিক্ত ভেঙে পড়ি তাহলে আমরা অবশ্যই মানসিক ডাক্তারের শরণাপন্ন হব। তাহলে উনি আমাদের মানসিক সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবেন। আমাদের পরবর্তী ছকটি হলো নিজেকে সুরক্ষিত রাখতে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে আমাদের কৌশল। তো এখানে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার প্রতিরোধে কি কি কৌশল নিব তা সম্পর্কে লিখতে বলা হয়েছে। তো চলুন আমরা এগুলো লিখি। তো যে কৌশলগুলো আমরা অবলম্বন করব তা হলো 999 সহ জরুরি সেবা প্রদানকারী সংস্থাকে তাৎক্ষণিকভাবে অবগত করব। যদি কোনো খারাপ ঘটনা, এসব যৌন হয়রানি সংক্রান্ত কোনো ঘটনা ঘটে থাকে আমাদের সামনে, তাহলে আমরা 999-এ কল করে দিব। কারণ 999 আমরা জানি হচ্ছে এটাতে কল করলে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তা পেয়ে থাকি, ফলে আমরা সেই খারাপ ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তারপর হচ্ছে বাড়ির বড় কারো সাথে এ নিয়ে আলোচনা করব। যদি আমাদের জীবনে সব কোনো ঘটনা ঘটে থাকে তাহলে হচ্ছে আগের স্লাইডে আমি বলেছি, এখানেও বলা হয়েছে যে আমাদের অবশ্যই বড়দের সাথে আলোচনা করতে হবে। কারণ আমরা অনেক কিছু বুঝি না অল্প বয়সের কারণে, কিন্তু বড়রা তার সহজে সমাধান করে দিতে পারে। তাই আমাদের যে কোনো ঘটনা, এসব যৌন হয়রানি সংক্রান্ত এসবে লজ্জা না পেয়ে আমাদের বড়দের সাথে শেয়ার করতে হবে। এখানে অপরাধ বোধ বা লজ্জার কোনো স্থান নেই।
তারপর যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা বিরোধী লিফলেট ছাপিয়ে জনসচেতনতা তৈরি করব। তো শুধু নিজে তো সচেতন হলে চলবে না, তাই আমাদের এসব যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা বিরোধী লিফলেট ছাপাতে হবে এবং লিফলেট ছাপিয়ে এই কাজগুলো থেকে অন্যদেরকে বিরত রাখতে হবে। তারপর হলো যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা বিরোধী পথসভা বা মঞ্চনাটকের আয়োজন করব। এই পথসভা ও মঞ্চনাটক বিষয় দুটি মানুষের মনে খুবই বেশি প্রভাব ফেলে। যদি আমরা মঞ্চনাটকের কথা বলি, তাহলে হলো বলতে পারি যে হচ্ছে যেটা আমরা লিফলেটের মাধ্যমে বুঝতে পারি না, মঞ্চনাটকের মাধ্যমে আমরা সহজেই তা বুঝতে পারি। আগের কালে আমরা দেখতাম যে হচ্ছে যাত্রাপালা হতো, তো মঞ্চনাটক অনেকটা এই টাইপেরই। আমরা একটি মঞ্চনাটকের মধ্যে যে কোনো একটা নাটকের অভিনয়ে তার মধ্যে একটি মেসেজ থাকে, সেই মেসেজটি আমাদের হবে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা বিরোধী একটি মেসেজ, যেখানে মানে অভিনয় করে, মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় করে আমাদের দেখাতে হবে যে হচ্ছে এই জিনিসটি খারাপ, যার ফলে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি হবে এবং তারা এসব থেকে বিরত থাকবে এবং এসবে সচেতন হয়ে এর বিরুদ্ধে এগিয়ে আসবে। তারপর হচ্ছে স্থানীয় প্রশাসনকে এসব বিষয়ে তৎপর হতে অনুরোধ করব। তো আমরা অনেক কিছু আছে যা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবো না, যার ফলে আমাদের স্থানীয় প্রশাসনের সাহায্যের প্রয়োজন হতে পারে এবং আমরা এক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব যাতে সেই ঘটনাগুলো সম্পর্কে তারা অবগত হয় এবং এসবের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করে। আমাদের পরবর্তী ছকটি হলো কেউ যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার শিকার হলে যা করব। এতক্ষণ ধরে আমরা জানছিলাম যে আমাদের নিজেদের সাথে ঘটলে আমরা কি করব, কিন্তু এখন আমরা জানবো অন্য কেউ যদি এই যৌন হয়রানি বা নিপীড়ন ও সহিংসতার শিকার হয় তাহলে আমরা কি করব। তো চলুন জেনে নেওয়া যাক আমরা কি করব। প্রথমেই আমরা পুলিশ ও প্রশাসনের সাহায্য নিতে তাকে সহায়তা করব, কারণ তার সাথে যে ঘটনাটি ঘটেছে এর অবশ্যই শাস্তি হওয়া উচিত। তাই আমরা তাকে পুলিশের সহায়তা নিতে সাহায্য করব, তাকে মানসিক শক্তি যোগাবার চেষ্টা করব। তো একটু আগেই বলেছি, যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকে তো তারা নিজেকে উল্টা অপরাধী মনে করতে থাকে এবং সমাজে সে কিভাবে কিভাবে চলবে তা সম্পর্কে ভাবতে থাকে, ফলে সে মানসিকভাবে একদম ভেঙে পড়ে। অনেকটা সমাজেরও চাপ থাকে, কিন্তু আমাদের তাকে সাহায্য করতে হবে এবং তাকে মানসিকভাবে শক্তি দিতে হবে যাতে সে হচ্ছে ভেঙে না পড়ে। তারপর হচ্ছে সে মানসিকভাবে যাতে ভেঙে না পড়ে সেজন্য তার চিত্ত বিনোদনের ব্যবস্থা করব। তো অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমাদের কথাতে কাজ হয় না, তো তাকে যদি আমরা অন্য কোনো কিছুতে ব্যস্ত রাখতে পারি তাহলে হয়তোবা সে কিছুক্ষণের জন্য হলেও তা ভুলে থাকতে পারবে। এজন্য আমরা তার জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে পারবো। যেমন আমরা একটি খেলাধুলার আয়োজন করতে পারি, একটি গানের আসর বসাতে পারি তাকে নিয়ে, তাহলে হয়তোবা সে আস্তে আস্তে এই তার খারাপ জিনিসটা ভুলে থাকতে পারবে, তার সাথে যা ঘটেছে তা ভুলে থাকতে পারবে এবং তা থেকে সহজেই সে বের হয়ে আসতে পারবে, সে মানসিক একটি পেইন থেকে মুক্ত থাকতে পারবে। এটাকে ব্রেনের ডাইভার্ট বলা যেতে পারে। আমরা যখন ব্রেনকে অন্য একটি বিষয়ে ব্যস্ত রাখবো তখন সেই একটি জিনিস যা আমাদের জীবনে খারাপ ঘটে থাকে তা থেকে আমরা সহজে ভুলে থাকতে পারি। তাই আমাদের মূলত খারাপ জিনিসগুলো ভুলে থাকতে আমাদের নানা কিছুই করতে পারি, আমরা চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে পারি এবং এই খারাপ জিনিসগুলো আমরা ভুলে থাকতে পারি। আরেকটি পয়েন্ট হলো, তাও সে যদি মানসিকভাবে অতিরিক্ত ভেঙে পড়ে তবে তাকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হব। তো আমাদের বুঝিয়ে যদি কাজ না হয়, চিত্ত বিনোদনের ব্যবস্থা করে যদি কাজ না হয়, তাহলে অবশ্যই আমাদের বসে থাকলে চলবে না, তাকে নিয়ে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে আশা করা যায় যে সে মানসিক যেই তার সমস্যাটা তা থেকে বের হয়ে আসতে পারবে এবং আস্তে আস্তে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। আমাদের সর্বশেষ পয়েন্টটি হচ্ছে তাকে নিয়ে অন্য কেউ যাতে বিদ্রূপ না করে তার ব্যবস্থা গ্রহণ করব। তো আমরা জানি সমাজে এসবের বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়, যে ভিকটিম তাকে নিয়ে উল্টা মজা করা হয়, যা খুবই একটি খারাপ বিষয়।
তাই আমরা ব্যবস্থা করব যে যে ভিকটিম তাকে নিয়ে যাতে বিদ্রূপ করা না হয় এবং তাকে যাতে মানসিকভাবে সাপোর্ট দেওয়া হয়। তো ঝুঁকিপূর্ণ আচরণগুলো কি তা আমরা এখন এই ছকটিতে জানার চেষ্টা করব। চলুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক। তো 4টি ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে আমি এই ছকে বলেছি, তা সম্পর্কে এখন জানবো। প্রথম ঝুঁকিপূর্ণ কাজটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি। তো দেখা যায় আমরা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক এসবে সারাদিন ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করতে থাকি, যার ফলে হচ্ছে আমাদের ব্রেনটা ডাইভার্ট হয়ে যায় ওইখানে। তার ফলে আমাদের পড়ালেখা, তারপর হচ্ছে স্বাভাবিক যে জীবনযাপন তা ব্যাহত হয়। তাই আমাদের সুস্থ থাকতে হলে ঝুঁকিপূর্ণ এই আচরণটি থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই আমরা ব্যবহার করব, কিন্তু তাতে আমাদের আসক্ত হয়ে পড়া চলবে না। আমাদের একটি নির্দিষ্ট সময় ধরে তা চালাতে হবে। তা হতে পারে 20 মিনিট বা 30 মিনিট সারাদিনে, বা বড়জোর 40 মিনিট। এর বেশি যাতে আমরা ইউজ না করি সে বিষয়ে সচেতন থাকতে হবে। তারপর হচ্ছে গেমিং এ আসক্তি। গেমিং বর্তমান সময়ে খুবই ঝুঁকিপূর্ণ। আমরা ফ্রি ফায়ার খেলি, তারপর হচ্ছে পাবজি খেলি। এসব গেম খেললে আমরা সারাদিন দেখা যায় যে গেমের উপর পড়ে থাকি। এসবে পড়ে থাকা যাবে না। আমাদের গেমে যদি আসক্তি হয় তাহলে দেখা যাবে আমাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়ছে। তাই আমাদের গেমে আসক্ত হয়ে যাওয়া যাবে না। এটি একটি ঝুঁকিপূর্ণ আচরণ। আরেকটি ঝুঁকিপূর্ণ আচরণ হলো ধূমপান ও মাদক দ্রব্যে আসক্তি। এটি আমরা সবাই জানি ছোট থেকেই যে ধূমপান ও মাদক দ্রব্য গ্রহণ খুবই খারাপ একটি কাজ, এবং কি যারা ধূমপান এবং মাদক দ্রব্য গ্রহণ করে তা তাদেরকে সমাজেও খাটো চোখে দেখা হয়। তাই আমরা এই ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকব। কারণ আমরা আস্তে আস্তে যারা সিগারেট থেকে শুরু করে তারপর আস্তে আস্তে ভয়াবহ মাদকাসক্ত হয়ে পড়ে। তাই প্রথম থেকে আমাদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই কিশোর বয়সে আমাদের এখান থেকে যদি আমরা সতর্ক থাকতে পারি তাহলে আশা করা যায় যে ভবিষ্যৎ জীবনেও আমরা এ থেকে মুক্ত থাকতে পারবো। এবং চতুর্থ যে ঝুঁকিপূর্ণ আচরণটি এখানে আলোচনা করা হয়েছে তা হচ্ছে বিভিন্ন কিশোর গ্যাং এর সাথে যুক্ত হওয়া। তো আমরা যখন নবম দশম শ্রেণীতে নতুন নতুন উঠি তখন আমাদের রক্ত গরম বলা হয়, যে রক্ত গরম থাকে মানুষের ওই বয়সটাতে, বয়সন্ধিকালে। তো ওই সময় রক্ত গরম করে অনেকেই আছে মারামারি করে, চাঁদাবাজি করে, বিভিন্ন রাজনীতির সাথে জড়িত হয়। ফলে মানুষের কেরিয়ারটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। তাই আমরা এসব কিশোর গ্যাং এর থেকে মুক্ত থাকবো এবং ঝুঁকিপূর্ণ এই আচরণটি থেকে নিজেকে মুক্ত রাখবো এবং বন্ধুদেরকেও মুক্ত রাখতে সহায়তা করব। তো এখন আমরা জানবো যে আচরণগুলো আমাদের স্বাস্থ্যকর দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। সচেতন হয়ে তা ব্যবস্থাপনার দায়িত্ব না নিলে ধীরে ধীরে আসক্তিতে পরিণত হতে পারে। এর ফলে এর ফলে কি ঘটতে পারে তা দেখে নিই। দৈনন্দিন জীবন, দৈনন্দিন জীবনযাপন অর্থাৎ দৈনন্দিন কাজ, পড়াশোনা, খেলাধুলা, এমনকি ঘুমের সময় ব্যাহত হয়। এই যে এই আগের পৃষ্ঠাগুলোতে আমরা যেগুলা মানে ঝুঁকিপূর্ণ কাজ সম্পর্কে আলোচনা করেছি তার নেতিবাচক প্রভাবটি সম্পর্কে আসলে এখন আমরা জানতেছি। তো এগুলো হলো আমরা হচ্ছে দৈনন্দিন যে কাজগুলো করি তার উপর প্রভাব পড়ে। যেমন আমরা যদি ফেসবুকিং করি সারাদিন তাহলে হচ্ছে আমরা দৈনন্দিন যেই কাজগুলো যেমন পড়াশোনা, খেলাধুলা, তারপর হচ্ছে বন্ধুদের সময় দেওয়া এসব হয়ে ওঠে না। তারপর দ্বিতীয় যেটি হলো ধীরে ধীরে এর উপর নির্ভরতা এবং সময় দেওয়ার পরিমাণ বাড়তে থাকে। অনেক সময় দেখতে পাই, বুঝতে পারি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরে সরে আসতে ইচ্ছা করে না। কেউ সরে আসতে বললে তার উপর রাগ হয়। অনেক সময় খারাপ আচরণ করি ও যা নিয়ে পরে আবার নিজের উপর মন খারাপ হয়, রাগ হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা গেম খেলি, গেম খেলার ক্ষেত্রে প্রথমে আমরা 30 মিনিট খেলি, তারপর হচ্ছে আস্তে আস্তে ওটার প্রতি ভালো লাগা জন্মায় এবং 30 মিনিট থেকে 40, 40 থেকে 50 এমনি করে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই। তখন যদি আমাদের বাবা মায়েরা আমাদের বকা দেয় তাহলে আমরা বাবা মায়ের দিকে মন খারাপ করি, অনেক সময় উল্টাপাল্টা কথা বলে ফেলি, যা হচ্ছে পরে আমাদের মানসিক অশান্তিতে ভোগায়। এবং
আস্তে আস্তে সেই গেমিং টাইমটা আমাদের আরো বেশি বাড়তে থাকে, তা আমরা আমাদের আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাই। এটি হচ্ছে আরেকটি নেতিবাচক প্রভাব। তারপর হচ্ছে যে বিষয়ে নির্ভরশীল হয়ে পড়ি তা থেকে বিরত থাকতে গেলে কিছু শারীরিক ও মানসিক অস্বস্তি বোধ হয়, কখনো কখনো সমস্যা এমনকি রোগ দেখা দেয়। তো যদি আমরা সহজেই বুঝতে পারবো যে আমরা হচ্ছে যদি ফেসবুক রেগুলার চালিয়ে অভ্যাস হয়ে গেছে, তো আমরা যদি হঠাৎ করে ফেসবুক ব্রাউজিং একদম বন্ধ করে দিই তাহলে হচ্ছে আমাদের অস্বস্তি অনুভব হবে। কারণ একটা জিনিসে আমরা যদি অভ্যস্ত হয়ে যাই তা থেকে সহজে সরে আসাটা একটু টাফ। তাই আমরা অনেক সময় শারীরিক ও মানসিকভাবে অস্বস্তি বোধ করি এবং এর ফলে অনেক সময় মানসিক রোগও দেখা দেয়। তাই যদি আমরা একটি খারাপ অভ্যাস থেকে বের হয়ে আসতে চাই তাহলে আস্তে আস্তে আমাদের তা কমাতে হবে। যেমন 1 ঘন্টা থেকে আনতে হবে 50 মিনিট, 50 মিনিট থেকে আনতে হবে 40 মিনিট, এভাবে আমাদের কমিয়ে ফেলতে হবে। এখন আমাদের যদি আমরা বর্তমানে ইউজ করি 3 ঘন্টা এবং আমরা প্রথম দিনেই যদি এটি বাদ দিয়ে দিই তাহলে দেখবো আমাদের আবার ভাল লাগছে না, আমাদের মানসিক অশান্তি হচ্ছে। তাই এটি করা যাবে না, আস্তে আস্তে এটি কমিয়ে আনতে হবে। তো সর্বশেষ যেই নেতিবাচক প্রভাবটি বলা হয়েছে তা হলো শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে। এর থেকে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে থাকে, ফলে সামগ্রিকভাবে ভালো থাকা ও সুস্বাস্থ্য ব্যাহত হয়। তো এটা তো আগেই বলা হয়েছে যে হচ্ছে আমরা যদি হচ্ছে একটা খারাপ জিনিস থেকে অভ্যস্ত হয়ে যাই তাহলে আমাদের এটি শরীর ও মন উভয় জায়গায় প্রভাব পড়ে এবং আস্তে আস্তে দেখা যায় যে আমাদের যে বন্ধুদের সাথে যে সম্পর্ক ছিল তাদেরকে সময় না দেওয়ার ফলে, তাদের সাথে আড্ডা না দেওয়ার ফলে, খেলাধুলা না করার ফলে আস্তে আস্তে তাদের সাথে সম্পর্ক, যে পারস্পরিক সম্পর্ক থাকে, তা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো আমাদের বর্তমান শখটি হলো যেসব ঝুঁকিপূর্ণ আচরণের নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে এ সম্পর্কে জানবো। 4টি পয়েন্ট সম্পর্কে জানবো আমরা এখন। এগুলো হলো, এসব ঝুঁকিপূর্ণ আচরণগুলো হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার, মাদকাসক্তি, গেমিং, টিজিং। তো এটা সম্পর্কে আমরা আগের পৃষ্ঠাতে আলোচনা করেছি, তো এখন আর এটি সম্পর্কে বিস্তারিত বলছি না। আমরা সবাই জানি যে এই 4টি বিষয় হচ্ছে ঝুঁকিপূর্ণ আচরণের আওতায় পড়ে। পরবর্তীতে আমরা জানবো হচ্ছে সুরক্ষায় আমার কাজ 2, এই ছকটি সমাধান করব। তো এই ছকে আমাদের কি করতে হবে দেখি। নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই তা এই ছকটিতে বর্ণনা করতে হবে। তো চলুন দেখি কি বর্ণনা করা যায়। প্রথমেই আমি যেটা লিখেছি তা হলো মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে এবং মানসিকভাবে শক্ত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজেকে এই সুরক্ষিত রাখতে চাইলে আমাদের কি কি করা উচিত, যে ঝুঁকিপূর্ণ আচরণগুলো থেকে বা যৌন হয়রানিমূলক আচরণগুলো থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে আমাদের কি কি করা উচিত তা বলা হয়েছে। আমাদের কি করতে হবে, নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে এবং মানসিকভাবে নিজেকে শক্ত করে তৈরি করতে হবে, যাতে আমরা যে কোনো ঘটনা আমাদের জীবনে যদি ঘটে তা আমরা মোকাবেলা করতে পারি এবং তাতে একদম বেশি ভেঙে না পড়ি। এবং দ্বিতীয়ত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার পরিমিত পরিমাণে করতে হবে। অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা কমিয়ে আনতে হবে, একটি নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হবে, না হলে হচ্ছে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর তা প্রভাব ফেলবে। তারপর মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যদি আমরা মাদককে হচ্ছে গ্রহণ করে ফেলি তাহলে হচ্ছে আমাদের শারীরিক, মানসিক এবং ভবিষ্যৎ যে জীবন তা একদম ছারখার হয়ে যাবে। তাই আমরা অবশ্যই মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং না বলতে শিখতে হবে। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি কথা, না বলতে শিখতে হবে। এটির মানে হলো যে আমরা অনেকে আছি যে কিছুতেই না বলতে পারি না। যদি আমার বন্ধু বলে চল ওখানে যাই, সেখানে আমার যেতে ইচ্ছা না হলেও আমি বলে দিই আচ্ছা চল যাই। নাটা বলতে পারি না, যে না এখন আমি যাবো না বন্ধু, আমার তো পড়াশোনা আছে বা হচ্ছে অন্য একটি কাজ আছে, এটা বলতে পারি না। তো এই না বলতে না পারার কারণে আমাদের অনেক সময় অনেক খারাপ কাজ করা হয়ে যায়। যেমন বন্ধু যদি আমাকে অফার করলো যে বন্ধু চল আমরা এখন সিগারেট খাই, তো আমরা যদি না বলার অভ্যাস না থাকে, যদি না বলতে না করতে পারি তাহলে হচ্ছে ওই সিগারেটে আমরা অভ্যস্ত হয়ে যাব, যা অবশ্যই আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমাদের না বলতে শিখতে হবে, এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। তারপর হচ্ছে বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। তো আমরা যখন বন্ধু নির্বাচন করব
তখন অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। কাদের বন্ধু বানাচ্ছি তা বিষয়ে খেয়াল করতে হবে। ভালো ছেলেদের সাথে চলতে হবে। খারাপ যে বন্ধুরা আছে তাদেরকে তাদের সাথে মিশা যাবে না, কারণ বন্ধুদের থেকে হচ্ছে আস্তে আস্তে খারাপ বিষয়গুলো নিজেদের মধ্যে চলে আসে। তারপর হচ্ছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের যোগাযোগের ঠিকানা সংগ্রহ করে রাখতে হবে। তো এটা আমাদের অবশ্যই করা উচিত যে স্থানীয় প্রশাসন আছে, পুলিশ আছে এবং যেই জরুরি সেবাদানকারী যেই সংস্থাগুলো আছে, যেমন হচ্ছে 999 আছে, এরকম যেই নাম্বারগুলো আছে তা আমাদের সংগ্রহ করে রাখতে হবে, যাতে আমরা যে কোনো মুহূর্তে যদি কোনো বিপদে পড়ি তা থেকে উদ্ধার হতে পারি। তারপর নিজেকে সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে। শুধু নিজে সচেতন হয়ে বসে থাকলে চলবে না। যদি নিজে সচেতন হই তাহলে সমাজ পরিবর্তন হবে না, কিন্তু যদি নিজে পরিবর্তন হই এবং অন্যকেও পরিবর্তন করি তাহলেই আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের সমাজ, সমাজ থেকে দেশ এবং দেশ থেকে সারা পৃথিবী আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে, মানুষের মধ্যে পরিবর্তনটা আসবে। তো এখন জেনে নিই এই ছকটিতে কি করতে হবে আমাদের। সহপাঠী, বন্ধু, অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে যে পদক্ষেপ নিতে পারি। তো বন্ধু বা সহপাঠী বা অন্য যে কেউ যদি কোনো ঝুঁকিপূর্ণ আচরণ করে তাহলে আমরা যে পদক্ষেপটি নিব তা এখানে আলোচনা করতে হবে। তো দেখে নেওয়া যাক কি করা যেতে পারে। প্রথমেই তাকে তার ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে জানাতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি ঝুঁকিপূর্ণ আচরণ করি তা আমরা নিজেরা বুঝতে পারি না। যেমন আমি যদি সারাদিন গেমিং করি তা হচ্ছে আমার কাছে খারাপ মনে হয় না, বা অনেক ক্ষেত্রে আমি বুঝতেই পারি না যে আমি একটা খারাপ কাজ করছি। তো এটার জন্য যে হচ্ছে বুঝতে পারে, যেমন যেহেতু আমরা এসব জানছি, তো আমরা যেহেতু বুঝতে পারছি তাই আমরা অন্য বন্ধুদেরকে তা থেকে বিরত রাখবো, এবং আমাদের যে ছোট ভাই বোন আছে তাদেরকে আমরা এটি সম্পর্কে বলবো যে হচ্ছে তুমি একটি ঝুঁকিপূর্ণ আচরণের মধ্যে আছো, এটা থেকে বের হয়ে আসো। তার আচরণের ফলে তার পরিবার ও সমাজের উপর যে ধরনের নেতিবাচক প্রভাব পড়বে তা তাকে অবগত করতে হবে। যে তুমি যে গেম খেলছো বা হচ্ছে তুমি এই যে ধূমপানে আসক্ত হয়ে গিয়েছো, এর ফলে হচ্ছে তোমার পরিবারের উপর এই প্রভাবটা পড়বে। তোমার পরিবারকে সবাই খারাপ চোখে দেখবে, তোমার বাবা মাকে সবাই ব্লেম করবে। এসব বিষয় তাকে বোঝাতে হবে, তাহলে সে বের হয়ে আসতে পারে এইসব বিষয় থেকে। তারপর হচ্ছে তার ঝুঁকিপূর্ণ আচরণে কি ধরনের আইনি জটিলতা হতে পারে তা তাকে বর্ণনা করতে হবে। তো মনে করি যে আমার একটি বন্ধু হচ্ছে কিশোর গ্যাং এর সদস্য হয়ে গিয়েছে, তো তাকে বোঝাতে হবে যে হচ্ছে তুমি যদি এই কিশোর গ্যাং এর সাথে থাকো তাহলে হচ্ছে আস্তে আস্তে তুমি হচ্ছে আইনি জটিলতায় পড়ে যাবে। দেখা যাবে যে তোমার জেল হয়ে যাচ্ছে বা হচ্ছে তোমার অন্যান্য বড় বড় শাস্তি হতে পারে। তাই এগুলো বুঝিয়ে তাকে বের করে আনার চেষ্টা করতে হবে, এবং পরবর্তীতে সে যদি ঝুঁকিপূর্ণ কাজ হতে বিরত না হয় তবে তার পরিবারের সদস্যদের জানাতে হবে। তো প্রথমে আমরা নিজেরা তাকে সচেতন করব। যদি সে শুনে তাহলে তো শুনলই, আর যদি না শুনে তাহলে হচ্ছে তাকে তার পরিবারের কাছে জানাতে হবে যে সে এই ঝুঁকিপূর্ণ আচরণে অভ্যস্ত হয়ে গেছে, তাকে এখান থেকে বের করে আনা উচিত। তখন তার পরিবারের সদস্যরা এর বিরুদ্ধে অ্যাকশন নেবে। তো এখন আমরা জেনে নিই যে হচ্ছে যৌন হয়রানি অথবা হচ্ছে যে সাইবার বুলিং আছে এবং যে ঝুঁকিপূর্ণ কাজ, এগুলোর বিরুদ্ধে সরকার কি কি আইনি ব্যবস্থা প্রণয়ন করেছে তা আমরা একটু রিডিং করে জেনে নিব, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা এখন রিডিং গুলো পড়বো, দেখি কি আছে। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে 14 মে 2009 সালে হাইকোর্ট কর্তৃক একটি নীতিমালা প্রণীত হয়। যতদিন পর্যন্ত এ বিষয়ে উপযুক্ত আইন প্রণয়ন করা না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ পালন করা বাধ্যতামূলক। নীতিমালায় উল্লেখ করা হয়েছে, যৌন হয়রানি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, যৌন হয়রানির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, যৌন হয়রানির শাস্তিযোগ্য অপরাধ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। তো হচ্ছে হাইকোর্টের একটি রিট হয়েছে, মানে হাইকোর্টের মাধ্যমে ঘোষণা করে দেওয়া হয়েছে যে প্রতিটি সরকারি, বেসরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
একটি বাধ্যতামূলক যেই নীতিমালা অনুসরণ করতে হবে তা হলো সবাইকে যৌন হয়রানি সম্পর্কে সচেতন করতে হবে, সবাইকে হচ্ছে এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে জানাতে হবে এবং এর যৌন হয়রানির কি শাস্তিগুলো রয়েছে তা সম্পর্কে তাদেরকে জানাতে হবে। এটা করতে হবে প্রতিটি সরকারি বেসরকারি বিদ্যালয়েই। তারপর হচ্ছে এরই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং এর মতো সামাজিক অপরাধসমূহ প্রতিরোধ, প্রতিকার এবং অপারেশনের লক্ষ্যে ২রা মে ২০২৩ খ্রিস্টাব্দে সরকার কর্তৃক একটি নীতিমালা প্রণয়ন করা হয়। এই নীতিমালাটি ২৯ জুন ২০২৩ সালে বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত হয়েছে। তো হচ্ছে বর্তমানে আমরা জানি যে বুলিং বা র্যাগিং, র্যাগিং তো আমরা সবাই বুঝি, র্যাগিং হচ্ছে জানি আমরা যে বিশ্ববিদ্যালয়ে বেশি প্রচলিত আছে, সিনিয়ররা জুনিয়রদেরকে র্যাগ দেয়। তো এই র্যাগিং বা বুলিং হচ্ছে কাউকে উল্টাপাল্টা কোনো কথা বলা, তাকে কষ্ট দেয়া, এসব করা যাবে না। তো এটি হচ্ছে সরকারের আইনের মাধ্যমে সরকার নিষেধ করে দিয়েছে, যে ২৯শে জুন ২০২৩ সালে আইন করেছে এবং তা গেজেট আকারে প্রকাশিত হয়ে গেছে। এর মানে হচ্ছে এটি সরকারিভাবে প্রকাশিত হয়েছে এবং তা এখন বর্তমানে বাংলাদেশের নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তো আমরা এখন দেখব কি লেখা আছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি নীতিমালা যে জন্য প্রণীত হয়েছে তা জেনেই কিন্তু আমরা ইতিমধ্যে পরিকল্পনা করে নিয়েছি। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে সচেতনতা তৈরি করে যৌন হয়রানি প্রতিরোধে কাজ করেছি। তো আমরা যে এই বিষয়গুলো কিন্তু আগে বলে ফেলেছি, তাই বলা হয়েছে এখানে। তো আমাদের এখন কি করতে হবে, একটি যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে এবং এই কমিটি নিয়ে সারা বছর ধরে কাজ করতে হবে এবং এই যৌন হয়রানি বা ঝুঁকিপূর্ণ আচরণগুলোতে যাতে মানুষ জড়িত হয়ে না পড়ে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এই ছিল আজকের ক্লাসে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে ইজি টু গো এডুকেশনে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হলো।